হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছিল নাকি? হ্যাঁ, কারেন্টটা চলে গেছে, রাইট। আহ, কারেন্ট তো কি বলবো। হুম, এখন কি কারেন্ট আসছে নাকি? হ্যাঁ, কারেন্ট চলে আসছে। হ্যাঁ, কারেন্ট এখানে মানে প্রবলেম না হলে যায় না, যাওয়ার আগে অ্যানাউন্স করে দেয়। হ্যাঁ, যাক। এটা মনে হয় যে নিচ থেকে কোনো হয়তো কিছু কন্ট্রোল করছিল ওনারা। কমার্শিয়াল বিল পে করি তো আমরা, এখানে কমার্শিয়াল থাকি তো ওই জন্য হুম, আমরা সচেতন। যাই হোক, সমস্যা থাকবেই। সেটাই, বাংলাদেশের রুলস বা আইন বলতে কিছু নাই। সমস্যা থাকবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম ফটোশপ নিয়ে। যারা হচ্ছে Yes. র্যাম 8 জিবি তারা হচ্ছে আপনারা 2018 এখান থেকে স্টার্ট করতে পারেন। আর যাদের গ্রাফিক্স র্যাম যত বেশি থাকবে তত বেশি আপার লেভেলে আপনারা বা আপার ভার্সনে আপনারা যাবেন। আচ্ছা, আমার সাথে সাথে কি সবাই চলে গিয়েছিল? আমি তো দেখেছিলাম প্রায় এখানে 7 জনের মতো। এখন 2 জন কম। হ্যালো। জি। মাঝখানে হঠাৎ করে বের হয়ে গেল যে। আচ্ছা, আমি বেরোনো কাজ চলে গেছিল। আচ্ছা, আচ্ছা। 2018 কি সিসি না দেখা যাচ্ছে যে ফটোশপ সিসি। হ্যাঁ, এই ফটোশপ সব জায়গাতে সিসি কথাটা লেখা থাকে। সিসির মিনিংটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। সিসি লেখা না থাকলে কি প্রবলেম আছে? না না, প্রবলেম নাই। এটা হচ্ছে আপনার অফিসিয়ালি যেটা আহ, এটা তো অ্যাডোবের প্রোডাক্ট। অ্যাডোবের একটা স্পেস আছে, ক্লাউড স্পেস, এটাকে ওরা ক্রিয়েটিভ ক্লাউড বলে। সংক্ষেপে সিসি। আচ্ছা, বুঝতে ক্রিয়েটিভ পারছি। ক্লাউড। এক- একটা লগ ইন করা থাকলে ওটা কাজ করলে যে কোনো জি জায়গায় কাজ জি। করা যাবে। তো এই ক্রিয়েটিভ ক্লাউডের আন্ডারে সবগুলো অ্যাডোবের প্রোডাক্টগুলো থাকে। তো ক্রিয়েটিভ ক্লাউডটাকে ওরা সিসি বলে, ক্রিয়েটিভ ক্লাউড। আর এটা যেন কেউ ক্লোন দুই না হাজার করতে পারে। চব্বিশ এটা তো সিসি পাইলাম না। আপনার সমস্যা নেই, কাজ করবে আপনার সিসি বা সিসি ছাড়া। ওরা অনেক ভাষণে সেগুলো লিখে না, কিন্তু ক্রিয়েটিভ ক্লাউডটা ওরা সবগুলোর মধ্যে কন্ট্রোল করে। আপনি যখন দেখবেন যে কর্নারে এখানে অ্যাডোবের কোনো যদি ফাংশন অন থাকে এই জায়গাতে, তখন দেখবেন যে ক্রিয়েটিভ ক্লাউডটা ওপেন থাকবে। আচ্ছা হোক, যখন আমরা ফটোশপ প্রথম ওপেন করব লাইফে ফার্স্ট টাইম, দেখতে এরকম লাগবে। যদি এরকম আমার মতো ইন্টারফেস আপনাদের না আসে, আপনি উইন্ডোজে ক্লিক করবেন, ওয়ার্ক স্পেসে আসবেন, আসার পরে এখান থেকে এই যে অ্যাসেনশিয়াল যেটা আছে এটাকে সেট করে নেবেন। অ্যাসেনশিয়াল ডিফল্ট যেটা, এটা ডিফল্ট। আমি ব্যবহার করছি। জি। যদি আমি এই ওয়ার্ক স্পেসটাকে আমার মতো করে সাজিয়ে নিয়ে মাই ওয়ার্ক স্পেসে লিখেছি, তারপরে হ্যাঁ অ্যাসেনশিয়াল ডিফল্টটা করে নেবেন। ফটোশপ ওপেন হওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার, আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, এরকম বড় বড় আকারে থাকবে এইভাবে। তো এত বড় এরিয়া আমার প্রয়োজন নাই, তো এখানে এই তীর চিহ্নগুলো দেখেন, এগুলোকে ক্লোজ করে দিবেন। আর এখানে যদি আরও অনেক কিছু থাকে সবগুলোকে ক্লোজ করবেন। ক্লোজ করার কীভাবে করবেন? রাইট বাটন ক্লিক করবেন, এই যে ক্লোজ, ক্লোজ হয়ে গেল। আমার এখানে দরকার লেয়ার অপশানটা। লেয়ার, এটা মাস্ট বি দরকার। যদি না থাকে উইন্ডোজে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব, লেয়ার চলে আসবে। চলে গেল। আবার উইন্ডোজে ক্লিক, লেয়ারে ক্লিক, চলে আসবে এভাবে। দরকার হচ্ছে আমার প্রপার্টিজ। উইন্ডোজে ক্লিক করব, প্রপার্টিজটা চেক মার দিলে প্রপার্টিজটা অটো চলে আসবে। তো এই দুইটা জিনিস আমার থাকলেই মোটামুটি হয়ে যাবে। আর কিছু লাগবে না। আর এই টুলস অলওয়েজ থাকবে, এখানকার টুলস থাকবে আর উপরে কিছু টুলসগুলো থাকবে। এখানে আপনি দেখবেন যে এই যে অটো সিলেকশন, এখানে যে একটা ছোট্ট চেক মার্ক আছে, আপনার চেক মার্ক দেওয়া থাকবে না, আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, চেক মার্কটা দিয়ে নেবেন। এই এতটুকু বেসিক সেটিংস এটা করতে হবে। বাদবাকি টুলসগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব কোন কোন জিনিসগুলো আমাদের লাগবে। এবার আসছে আমাদের ফটোশপের জন্য। আমাদের যদি ইউটিউবে যে থাম্বনেল তৈরি করতে হয়, এই থাম্বনেলের সাইজটা কত, তারপরে গুগলে সার্চ করে জেনে নিব ইউটিউব থাম্বনেল সাইজ। তো নর্মালি সে অফিসিয়ালি অ্যানাউন্স করে হচ্ছে আপনার 1280 x 720 পিক্সেলস আপনার ইউটিউব থাম্বনেল তৈরি করতে হবে। এবং আপনার যে ফাইলটা আছে এটা আপ টু 2 MB এর উপরে যেন না যায়। মানে আপনার ফাইল সাইজটা যেন 2 মেগাবাইটের বেশি যেন না হয়। আর আপনি অবশ্যই এখন জেপিজি, গিফ এবং পিএনজি এই ফরম্যাটগুলো সে অ্যালাউ করবে। জেপিজিটাই বেস্ট হবে, কারণ জেপিজিটা আমরা জেপিজির যে প্রপার্টিজ অপশানটা আছে সেটাকে আমরা এডিট করতে পারি। তো আমরা এই গিফ আর হচ্ছে পিএনজি এটাকে নিব না, আমরা জেপিজিটাকে ব্যবহার করার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার ইউটিউবের রুলস। আপনি এখানে আবার দেখবেন যে আরও কিছু ওপরের সাজেশন করছে 1920 1080, এটা তারা আপনাকে সাজেশন দিচ্ছে যদি আপনার পক্ষে পছন্দ হয় আপনি 1920 1080 নিয়েও কাজ করতে পারেন। এই দুইটাই সাপোর্ট করে। হ্যাঁ, 1920 1080 অথবা হচ্ছে 1280 x 720। এই যে এখানে আবার লেখা যাচ্ছে দেখেন যে 1280 x 720, আর এখানে আবার লিখে দিয়েছে অর
যে 1280-720 অর 1920-1080, এটা কোনটা বেস্ট হয়। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 1280-1920-1080 এটাকে নেন। এটা হচ্ছে আরও বেশি আমার ডিটেলসটাকে উঠে আসবে, আমি আরও বেশি স্পেস পাবো আমার থাম্বনেলটাকে কাস্টমাইজ করার জন্য। তো প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইল, ফাইল থেকে নিউ, কিবোর্ড শর্টকাট Ctrl+N। আসার পরে আপনাদের এরকম থাকবে অনেক কিছু, আপনি এখান থেকে চলে আসবেন ডিরেক্ট আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জায়গাতে। আসার পরে এই জায়গাতে লিখে দিবেন 1920, এখানে লিখবেন হচ্ছে 1080, আর এখানে হচ্ছে আপনার রেজুলেশন 72 থাকবে, 300 আছে, আপনি এখানে 72 করে দিবেন। আপনাদের ক্ষেত্রে 72ই থাকবে, আমি কোনো কাজে হয়তো এরকম রেখেছিলাম। এই জায়গাতে একটা সেটিংস আছে, নাম হচ্ছে দেখবেন যে অনেকগুলো থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে পিক্সেল কোথায় আছে, পিক্সেল সিলেক্ট করে দিবেন। এখান থেকে সাইজ যদি চেঞ্জ থাকে আপনি সেটাকে মাঝখানেরটা রাখবেন, এই দুটো না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার কথা। যদি না নেয় আপনি মাঝখানটা সিলেক্ট করে দিবেন। আর রেজুলেশন যেটা আছে এটা অবশ্যই আপনার পিক্সেল/ইঞ্চ এই দুটো থাকবে। কালার মোড থাকবে অবশ্যই RGB, যদি আপনাদের এরকম বিট ম্যাপ বা এরকম থাকে বা CMYK থাকে, এগুলোকে বাদ দিয়ে RGBটাতে ক্লিক করে দিবেন। বিট এটা ঠিক আছে, থাকুক। ব্যাকগ্রাউন্ড কালার, ইনিশিয়ালি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, থাকুক, সমস্যা নেই, আমরা যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। এই সেটিংসটা একবার করলেই হয়ে যাবে। আপনি এখানে রিনেম করে রাখতে পারেন ইউটিউব থাম্বনেল। আচ্ছা ভাই, রেজুলেশনটা 72 বাদে বেশি দিলে কি প্রবলেম আছে? কারণ হচ্ছে আমাদের এই যেখানে লিমিট আছে যে ভাই 2 MB উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যদি 2 MB উপরে বেশি 72 হয়ে বেশি যায়, দিলে 2 MB বেশি হয়ে যাবে না? ফাইল সাইজটা বেশি হয়ে যাবে, রাইট। আর থাম্বনেল খুব বেশি রেজুলেশনের প্রয়োজন হবে না, আমরা এতে করেই খুব বেটার কাজ করতে পারবো, 72 খারাপ না। তো আমরা ক্রিয়েটে ক্লিক করছি, আমরা আবার বাড়িয়ে নিয়েছি, 1920-1080 নিয়েছি। যদি 1280-720 হতো তাহলে আমরা আরেকটু কিছু রেজুলেশনে যেতে পারতাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমার দেখতে ঠিক এরকম লাগবে, একদম ব্ল্যাঙ্ক একটা হোয়াইট ক্যানভাস। তো আমরা দেখব যে ফটোশপের কোন জিনিসগুলো শিখলে আমাদের ভালো হয়। আপনি দেখবেন যে এখানে এসে লিখবেন ফটোশপ ম্যানুপুলেশন, লিখে সার্চ করবেন। ম্যানুপুলেশন কি? ম্যানুপুলেশনটা হচ্ছে এক জায়গাকার জিনিসের সাথে আরেকটা জিনিস ম্যাচ করে একটা ফানি বা একটু ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করা। এগুলো দেখলে কি হবে, আপনার আইডিয়া আসবে যে কীরকমভাবে কী করেছে, তাই না? যেমন বর্তমানে সাইকেল নিয়ে যদি আমি ঢাকা শহরে হাঁটি তাহলে কী অবস্থা হবে, ঘামের সাগরে আমাকে হাবুডুবু খেতে হবে। তো দেখেন সেটার একটা রূপক একটা ছবি, সমুদ্র, রাস্তা, মনে হচ্ছে না পানির মধ্যে চালাচ্ছে, এরকম মনে হচ্ছে না, এবং বই খাতা কলম সেগুলো ভেসে যাচ্ছে। তো এটা কিন্তু আমরা রাখতে পারি, ঢাকা শহরে সাইকেল নিয়ে চলাফেরা করা, যারা ফুড পান্ডা বা উবার নিয়ে করে তাদের কতটা কষ্টকর হয়। তো এই ধরনের থাম্বনেল যখন আপনি তৈরি করবেন, এগুলোকে দেখে মনেই হবে যে একটু ক্লিক করে দেখি ভিডিওতে কী আছে, তাই না? আপনার একটু কিউরিওসিটি জাগবে না? যেমন এখানে দেখেন রাস্তার মধ্যে সাঁতার কাটছে, সুইম করছে, এগুলো দেখে মনে হবে একটু ক্লিক করে আমি একটু দেখি। ক্যামেরা যারা হচ্ছে কিনা ভিডিও তৈরি করেন ফটোগ্রাফি নিয়ে, তো এই ধরনের সুন্দর একটা থাম্বনেল তৈরি করলে দেখে মনে হবে যে আমি এখানে একটু দেখি ক্লিক করে। তো এগুলোকে ম্যানুপুলেশন বলা হয়। আমরা এগুলোই শিখতে যাচ্ছি, একটু ফান করে করে দেখব যে কোনটা কীভাবে কাজ করে। বিশেষ করে মায়াজাল কি, কেন, কিভাবে ওরা কাজগুলো করে হচ্ছে এরকমভাবে কাজগুলো করা হয়। আপনার ট্রাককে বানিয়ে, কুমিরকে বানিয়েছে একটা কারের মতো করে। পাকিস্তান। জি, এগুলো অনেক হার্ড কাজ, এতটা হার্ড আপনাদের যেতে হবে না, কিছুটা আংশিক যেতে পারলেই হবে, বা কিছুটা টপিকের সাথে মিল রাখতে পারলেও আমাদের চলে যাবে। আমরা যদি এখানে আসি, আমরা ইউটিউবে যাই, যাওয়ার পরে সার্চ করি হচ্ছে মায়াজাল। মায়াজাল আসার পরে ধরেন এই যে থাম্বনেলটা সে তৈরি করেছে, এই থাম্বনেল তৈরি করার জন্য পাহাড়ের মতো একটা সিন লাগছে, পাহাড়, এবং পাশাপাশি একটা, এটাকে আপনার কি বলা যাবে, এমন একটা গাড়ি, এটাকে বাসও মনে হচ্ছে না বা হচ্ছে কোনো জিপও মজা, ওরকম একটা গাড়ি লাগবে। যাই হোক, এই দুটো এক হলে আপনার কাছে হয়ে যাচ্ছে, দুটোকে আমরা একত্র করে কাজ করব। তো যখনই এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, আমাদের কিছু বেসিক কিছু কাজ জানতে হবে। যেমন ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে, একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডিটাচ করতে হয়, একটা সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে আলাদা করতে পারি। আমরা এর আগে শিখেছি remove.bg দিয়ে কাজগুলো করা যায়। হ্যাঁ, remove.bg দিয়ে কাজগুলো করা যাবে, কিন্তু রেজুলেশনটা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমি দেখাচ্ছি আফটার বিফোর। হ্যাঁ, যদি আমরা একটা
ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, ধরে নিচ্ছি আমি পিক্সেলসে চলে আসবো। পিক্সেলস এসে আমি এখানে একটা ম্যান লিখে সার্চ করছি, কর্পোরেট ম্যান লিখে সার্চ করলাম। বলে আমি এই ছবিটা নিলাম। এই ছবিটাকে আমরা একটা ভালো রেজলিউশন দিয়ে 1920 1080 ডাউনলোড করে ফেললাম। এখন পাশে আমি একটা remove.bg একটা ট্যাব খুললাম। এবার এই ছবিটাকে আপলোড করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম। এটাকে চাপ দিয়ে ধরে রাখবো, ফটোশপ আসবে, ওপেন হবে। এই যে এখানে ছেড়ে দিব উপরে, খেয়াল করেন মাউস পয়েন্টটা ছেড়ে দিব, নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর আমরা প্রথম ট্যাবে আবার আসব। আমাদের আরও একটা যে ছবিটা আছে, এই যে মেন যে ছবিটা, এখানে ক্লিক করে আবার ফটোশপ ধরে রাখবো, এখানে এসে ছেড়ে দিব। ওকে, আমরা এখন যেটা করব, দেখেন এইটার রেজুলেশনটা এখানে চাপ দিয়ে ধরে রাখবো, আর এই ট্যাবের উপরে আসবো, এখানে ছেড়ে দিব। রেজুলেশনটা এত বড় যে ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যেটা আমরা remove.bg নিলাম, এখানে ক্লিক করব, এখানে আসবো, ছেড়ে দিব। দেখছেন কতটা ছোট হয়েছে? কন্ট্রোল টি, হ্যাঁ, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা মনে রাখবেন, ফ্রি ট্রান্সফর্ম টুল, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল টি। এটা প্রেস করলে এরকম একটা বর্ডার চলে আসবে, শিফট চাপ দিয়ে ধরবো, টান দিয়ে বড় করবো। দেখেন এটা বড় করলে আমাদের এই বড় ছবির মতো যেরকম আছে নিয়ে আসলে ফেটে যাবে। ইন্টার দিচ্ছি, এখনও কিন্তু অতটা বড় করি, তারপর দেখেন কোয়ালিটি নষ্ট হয়ে গেছে না? যদি আরও বড় করি আরেকটু ফেটে যাবে। ঠিক যেমনটা আছে ওইরকম রাখতে গেলে দেখেন ফেটে গেছে। কোয়ালিটি একটু ঘোলাটা ব্লার লাগছে, এটা ফ্রেশ লাগছে না? ডিফারেন্সটা হচ্ছে এইটা আমরা করেছি remove.bgটাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, আর এইটা হচ্ছে ফটোশপের অরিজিনাল ছবি, যেটা আমরা এখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই। এই জন্য বলছি আমরা যদি ম্যানুয়ালি রিমুভ করি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, তাহলে আমাদের ছবির কোয়ালিটিটা অনেক বেশি বেটার হবে। এবার ক্লিয়ার সবাই? তো কন্ট্রোল টি আবার প্রেস করছি, কন্ট্রোল টি বুঝতে একটু ছোট পারছি। করে নিচ্ছি। আমি দেখবো যে যেভাবে আমার স্ক্রিনের মাঝখানে চলে আসে, এভাবে আমার স্ক্রিনে এন্টার করে দিলাম। প্রথম অবস্থা এতটুকু সবাই বুঝতে পারলাম যে কিভাবে এরকম অর্ধেক অবস্থা রাখতে পেরেছি। জি, বুঝতে পারছি। ওকে, এবার একটু মাউস কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, মাউসের হুইল ঘোরাবো, তাহলে জুম ইন হয়ে সামনের দিকে আসবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইল যদি আমি নিচের দিকে ঘোরাই, এটা পেছনের দিকে যাবে, মানে জুম ইন জুম আউট হচ্ছে। এখান থেকে একটা টুলসের হেল্প নিব, যেটার নাম হচ্ছে আমার পেন টুল, কিবোর্ড শর্টকাট পি। এই যেটা চাপ দিয়ে ধরবো, এই পেন টুলটাকে নিচ্ছে। এখান থেকে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। আমরা পাথটাকে সিলেক্ট করব। দেন এবার এই যে ধারগুলো আছে, এই ধারগুলো ধরে ধরে আমরা ক্লিক করব, এইভাবে ধরে ধরে পুরোটাকে সিলেক্ট করার চেষ্টা করব। তো ক্লিক করছি, একটা ক্লিক, দূরে একটা ক্লিক করলাম। এখানে একটা ইউ শেপের মতো রাউন্ড আছে, তো একটু দূরে ক্লিক করে টান দিলাম, এরকম বাম দিকে টান দিলাম, রাউন্ড একটা শেপ হয়েছে। আবার এই কর্নারে ক্লিক করব, কর্নারের একটু আগে, একটু আগে, যদি মনে হয় আমার দেখতে পাচ্ছি না, জুম করে নেন, একটু আগে এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে এভাবে টান দিলাম, দেখেন রাউন্ড শেপ হয়ে গেছে। স্পেস চাপ দিব, স্পেস চাপ দিলে দেখেন মাউসের আইকনটা হাতের মতো হয়ে যাবে। এটাকে ধরে এদিকে সরাই নিয়ে আসলাম, হ্যাঁ, এই কর্নারে ক্লিক করবো এখানে। এবার এদিকে আস্তে আস্তে ক্লিক করতে করতে উপরে উঠে যাবো, যে ক্লিক করছি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখেন এখানে এসে আমি উপরে যেতে পারছি না, কিভাবে যাব? স্পেস চাপ দিয়ে ধরবো, ছবিটাকে নিচে নিয়ে আসবো। কেন কি আমরা জুম নিয়ে কাজ করছি, তাই না? জুম করে কাজ করছি। ফেসের এখানে কাজ করতে একটু সাবধানতা অবলম্বন করব, তো এই জন্য আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আরেকটু জুম করে নিচ্ছি, যতটুকু একদম টাচ, মানে ফেসটাকে বরাবর টাচ করে করে আমরা এরকমভাবে ক্লিক করছি। এইভাবে ম্যানুয়ালি যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার চেষ্টা করেন, আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করে নিব, তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। তাহলে আপনার থাম্বনেলের কোয়ালিটিটা অনেক বেশি বেটার হবে এবং যে কোনো ধরনের থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন।
ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও কি আপনার রেজলিউশন কমে হ্যাঁ, যায়? ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ তখনই করতে পারবেন যখন আপনার ক্যানভা প্রো থাকবে। ক্যানভা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। যদি আপনার ক্যানভা প্রো থাকে তখন আপনি করতে পারেন, কিন্তু কোয়ালিটিটা সেক্ষেত্রে একটু কি ডাউন হবে। আচ্ছা, একমাত্র অরিজিনাল কোয়ালিটি আপনাকে ফটোশপ দিতে পারবে। তাহলে আমরা কেন রিমুভ ডট বিজিতে আগে দেখেছিলাম? রিমুভ ডট বিজি দিয়ে আমরা কোনগুলোর কাজ করব? যেগুলোতে আমাদের ছোট ছোট আইকনস আছে, যেগুলোতে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি প্রয়োজন না, যেমন শেপ, যেমন অ্যারো, তাই না? এগুলোকে আমি জুম করব না, আমার ছোট্ট একটা কাজ হলে হয়ে গেল। তখন হচ্ছে আমরা ব্যবহার করব আপনার রিমুভ ডট বিজি। আর যখন দেখবো যে আমার একটা মেন ক্যারেক্টার, এটাকে তোমার একটা উজ্জ্বল বা যত ভালো তার ফেস রাখা দরকার, তত ভালো হচ্ছে আমরা কাজগুলো করব আপনার ফটোশপ দিয়ে। তো দেখেন এখানে আমি যেখানে ক্লিক করেছিলাম ঠিক সেখানে, যেখানে স্টার্ট করেছিলাম সেখানে ক্লিক করলে সেটা ফিনিশ হয়ে যাবে। এর মাঝখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে মেক এ সিলেকশনে ক্লিক করব, ওকে ক্লিক করব। এই পুরা লাইনটাকে, ব্লু কালার লাইনটাকে একটা ডট ডট একটা ঢেউ ঢেউ চলে আসছে, খেয়াল করতে পারছেন? জি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট থেকে কপি, আমি এই কথাটা বলছিলাম, কন্ট্রোল সি, কপি। কপি হয়ে গেল। এবার শিফট চাপ, মানে কন্ট্রোল এবং শিফট একসাথে চাপ দিয়ে ধরবো, অথবা এডিট থেকে এই যে প্লেস অ্যান্ড, এই যে এইটা পেস্ট অ্যান্ড প্লেস, এই কথা বলছিলাম। শিফট চাপ দিয়ে ধরবো, প্লাস কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, প্লাস ভিতে চাপ দেবো একসাথে, অথবা আপনি এখানে এসে এটা ক্লিক করবেন। তাহলে কি হবে, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে এবং ওই জায়গাতে আগের ছবিটা পেস্ট হয়ে যাবে। আর নিচের এই ছবিটাকে যদি আমি, এটা কিন্তু আমার লেয়ার, তাই না, যেটা আমরা একটু আগে দেখালাম, এখান হ্যাঁ থেকে হ্যাঁ। সেভ এফসেন দিলে তো লেয়ারগুলো দেখতে পাচ্ছি। এই লেয়ারটা আমার প্রয়োজন নাই, তো এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। চমৎকার না? ওকে, তো এবার আমি অনলাইন থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, অথবা আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি লিখবেন হচ্ছে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড। এবং যে ব্ল্যাক কালারের মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। করলেন তো ফটোশপে, আবার আমার দেওয়া ওখানে চলে গেলে কেমন? যদি এখানে না আসে, আপনি আমার গুগল থেকেও নিতে পারে। এগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো কপিরাইট ক্লেম আসবে না। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড, আর এখান থেকে সম্পূর্ণ ব্ল্যাক নিব না আমরা, ব্ল্যাকের মধ্যে যে একটু শ্যাডো আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবো, যেমন এই যে এইটা, এগুলো দেখতে একটু ভালো লাগবে, এটা এটা এটা, তাই না? এরকম রাইট বাটন ক্লিক করে কপি করছি, কপি ইমেজ। এখানে এসে এই মুভ টুলে ক্লিক করব, যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, করার পরে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, চলে আসছে। কিন্তু কিন্তু আমার এটা দেখেন লেয়ার ওপরে চলে গেছে, তো এটাকে ধরে আস্তে করে নিচে নিয়ে আসবো। আর একটু ভালো লাগছে না দেখতে আগের থেকে? জি আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পেরেছি? জি। ওকে, আমরা একটা করব কি, একটু ফান করার জন্য, ম্যানিপুলেশন শেখার জন্য ডগ লিখে সার্চ করছি। তো আমার এখানে আহ, এই ডগ দেখা যেতে পারে, অথবা আচ্ছা এটা নেই। এটা নিলে আপনাদের আরও একটা নতুন কাজ শেখানো যাবে। রাইট বাটন ক্লিক, কপি, ফটোশপে আসবো, ওখানে ক্লিক করব, কন্ট্রোল ভি। দেখেন এটা কিন্তু পেস্ট হয়েছে ডগটাই, যেখানে অনেক বড় রেজলিউশন, এই জন্য এত বড় আসছে। এটাকে উপরে উঠাই দিলাম সবার উপরে, কন্ট্রোল টি প্রেস করবো, আগে ছোট করে নিব, মাউসের হুইলটা ঘুরে নিচ্ছি, ঘুরে ডাউন করলাম। ক্লাসটা আপনাদের কঠিন হয়ে যাবে যারা প্রথমবার ফটোশপ দেখছেন, একটু টেনে টেনে দেখবেন, আস্তে আস্তে করে বুঝতে পারবেন। ইন্টার দিচ্ছি, যখন দেখবো পেছনের ব্যাকগ্রাউন্ড এক কালার রয়েছে, পেছনেটা এক কালার ব্যাকগ্রাউন্ড না, অন্য কোনো কালার আছে? পেছনে এক কালার ব্যাকগ্রাউন্ড, তাই না? জি। তো এরকম থাকলে এটার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। খেয়াল করেন মাউসটাকে রেখে দিয়েছি, একদম শেষেরটা ম্যাজিক ইরেজার টুল। ক্লিক করব, এই এক কালার ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক জায়গাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা তো মুহূর্তের মধ্যেই রিমুভ হয়ে গেল। এবং ধারে কিছু কিছু এরকম ধারে দেখবেন যে আপনার হোয়াইট কালারটা রয়ে গেছে এরকম। তো আবার এখানে ক্লিক করব, এই প্রথম, জি প্রথম না টুলটাকে হতে সিলেক্ট পারে, করব। জি ভাইয়া, বুঝতে পারিনি। যদি এক কালার না হয়ে ভিন্ন ধরনের। এক কালার না হলে যে প্রথমে এইটাকে যেভাবে আমরা ডিলিট করলাম ব্যাকগ্রাউন্ডটা, এই মানুষের ক্যারেক্টারটাকে, ঠিক সেরকমভাবে ওই পেন টুল দিয়ে আমরা রিমুভ করে দিব। হ্যাঁ,
ঠিক আছে, এবার দেখেন কি করব। এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে প্রথম টুলটাকে নিব, রাইট বাটন ক্লিক করব, করার পরে যে ব্রাশ সাইজটা আছে ব্রাশ সাইজটা একটু বড় করে নিচ্ছি। বাইরে ক্লিক করে দেখবেন যে ব্রাশ আপনার রাউন্ড একটা সার্কেলের মতো এসছে না, এটা ব্রাশ। আর এখান থেকে আমরা সফট রাউন্ড নিচ্ছি, বাইরে ক্লিক করব, দেন এই সাদা যে অংশগুলো আছে এর উপর আস্তে করে মাউসটাকে নিয়ে ঘোরাবো, দেখেন এগুলো রিমুভ হয়ে যাচ্ছে, এটা ইরেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে একটু বাহির থেকে আস্তে আস্তে করে আমি ঘোরাচ্ছি, দেখেন আস্তে করে একটা সফট একটা ফিল আসতেছে, যাতে করে ওই যে হোয়াইট কালার যে রে ছিল সেগুলো কিন্তু আর নাই। আপনাদের ক্ষেত্রে আর একটু সময় লাগতে পারে, একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো রিমুভ হয়ে গেছে। এবার আমি আবার এই মুভ টুলে ক্লিক করব, পেন টুলটাকে আবার নিচ্ছি, পেন টুল, পি ফর পেন টুল। এই ক্যারেক্টারটাকে আমি সিলেক্ট করবো, ক্যারেক্টার কোথায় আছে, যে 2 নাম্বার লেয়ার, ক্লিক, তা সিলেক্ট হয়ে গেল। আমি আবার আপনার কন্ট্রোল চাপ দিয়ে বড় করে নিচ্ছি, এটা একটু ঘোরালাম। এবার এই যে তার টাই বরাবর যে কাজ আছে এটাকে আমরা সিলেক্ট করবো, এখানে ক্লিক, এগুলো সবাই হচ্ছে আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি যে কীভাবে ম্যানিপুলেশন করতে হয়। সিলেক্ট হয়ে গেল, রাইট বাটন ক্লিক, মেক এ সিলেকশন, ওকে, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিব, মাথাটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করলে এই ডট ডট লেখাটা চলে যাবে, কন্ট্রোল ডি। মুভ টুলে ক্লিক করবো, মাউসের হোলটা ঘোরাচ্ছি, এই যে ডকটাকে আছে এটাকে নিয়ে চলে আসবে এখানে, নিচের লেয়ারে নিয়ে আসবো। এইবার কন্ট্রোল টি প্রেস করব, একটু ছোট করে দেখবো যে কখন আমরা এটাকে অ্যাডজাস্ট হয় এবং এর মধ্যে সেট হয় ভালো মতো। একটি কর্নারে ক্লিক করে এরকম ঘুরাই দিব, একটু ছোট করে নেব ম্যানুয়ালি। আর একটু ঘুরিয়ে দিব এভাবে। তো দেখেন মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। ইন্টার প্রেস করলাম, তাই না, মনে হচ্ছে একটা ফানি ক্যারেক্টার, তাই না, এরকম। এবার এমন কিছু একটা টাইটেল লিখবো, মানে ডগ মানে কি লয়াল, তাই না, আপনার কি বলা যায়, কুকুর সব থেকে বেশি প্রভুভক্ত হয়। যারা আপনার ডগ লাভার আছেন তারা জানবেন, খুব বেশি তারা হচ্ছে প্রভুভক্ত হয়, অনেক বেশি পেইড, তাই তো। তো আমরা এখানে এমন কিছু ওয়ার্ড লিখবো যেটাকে আপনার মোটিভেশনাল স্পিচ বলা হয়, যে তুমি কি বলা যায়, চাকরির থেকে ব্যবসা ভালো, তাই না, এরকম কিছু একটা কথা আপনি লিখে যেতে পারেন। যদি আপনি বিজনেস রিলেটেড টপিকস নিয়ে কথাবার্তা বলছেন, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি বলছেন নিজে নিজে স্বাধীনতা হও, স্বাধীন চেতা বিজনেসগুলো করো, জব থেকে বেশি, কারণ জবে যে পরিমাণ আপনাকে প্রেশারাইজড করে, আপনি একটা বিজনেস ওনার হলে তার থেকে বেশি আপনি, যেমন 10 থেকে 15,000 টাকার চাকরি যেগুলো আমাদের স্টার্টিং পয়েন্টে আমরা পেয়ে যাই শুরুতে ঢাকা শহরে, সেখানে যে পরিমাণ প্রেশারাইজ করা হয় তার থেকে যদি আমি নিজে একটা বিজনেস স্টার্ট করি, আমার আর্নিংটা যদি আপনার 15,000 টাকার জায়গায় 10,000ও থাকে, আমি কিন্তু একটা ফ্রি এবং ফ্রিডম একটা লাইফ স্পেন্ড করতে পারবো, তাই না। তো আমরা এখানে একটা কোড লিখতে পারি। চলে আসবো হচ্ছে আমরা, আচ্ছা, আমরা চ্যাট জিপিটির ব্যবহার শিখেছি, জানি। না ভাই, চ্যাট জিপিটির একটা ব্যবহার শেখায়। চ্যাট জিপিটি কি এটা জানি আমরা সবাই? জানি না তো। চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটা এখানে গুগলের মতোই। আপনি যদি ওখানে কিছু লিখে দেন, যেরকম গুগলটা কি করে আমাদের কোনো কিছু খুঁজে পেতে সাহায্য করে, তা আমি চাচ্ছি যে আমাকে কোনো একটা কোট লিখতে, কোনো একটা উক্তি লিখতে যেটা আমার ওই থাম্বনেলের সাথে যায়। তো এটাকে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব। তো আমরা যে কোনো একটা জিমেলে লগ ইন করবো ফার্স্ট, যেমন আমার এখানে একটা ইমেল লগ ইন করা আছে, একটা ইমেলে লগ ইন করে নিব। এটা তো পারবেন তাই না, ইমেলে লগ ইন করতে? জি। জি জি। চ্যাট জিপিটি লিখে সার্চ করব, ক্লিক করব, যে স্টার্ট নামে ক্লিক করব, আমার অটোমেটিক লগ ইন হয়েছে। আপনার অটোমেটিক লগ ইন হবে না, আপনার ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। তো আপনি ওপেন উইথ গুগলে ক্লিক করবেন, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, লগ ইন হওয়ার পরে এখানে মেসেজ লিখতে হবে। আমি এখানে লিখছি রাইট এ কোড, রাইট এ কোড জব ভিএস উইথ 50 লাইনস। তাকে বললাম 50 লাইনের মধ্যে 50 ওয়ার্ডস দিয়ে দিই, 50 ওয়ার্ডস, 50টা ওয়ার্ডের মধ্যে জব ভার্সেস আপনার কোডটা বিজনেস। কি করবো?
তো যদি আমি এটাকে দেই, দেখছে কি আমাকে লিখে দেয়, সে অনেক লম্বা একটা দিয়ে দিয়েছে। তো আমি লিখছি মেক ইট শর্ট। জব অফার সিকিউরিটি, সে বুঝতে পারছে না হয়তো। রাইটে, কোড স্পেলিংটা ভুল ছিল আচ্ছা সম্ভবত কোড এই জন্য। স্পেলিংটা ভুল ছিল না। ইউ আচ্ছা, আমরা ইউ আর একটা কাজ ও করতে পারি। টি এখানে এসে আমরা লিখতে পারি হচ্ছে জব কোড লিখে একটা আইডিয়া নিতে পারি। দেখেন, জব কোড লিখে আইডিয়া নিয়ে ছবিতে আসবো। এই যে অনেকে কিছু কোডগুলো লিখেছে, এখান থেকে নিয়েও আমরা রিমডিফাই করে সেটাকে লিখতে পারি। এখানে কিছু কোড আইডিয়া আমাদের চলে আসছে, মানে এরকম কোডগুলো চাচ্ছিলাম আর কি, এই কথাগুলো টাইপ। এর মধ্যে শর্ট কোনো কোড আছে কিনা, সবগুলো তো অনেক বড় বড়। চ্যাট জিপিটিকে আবারও আমরা জিজ্ঞেস করি, দেখি সেই কোনো কিছু দিতে পারি কিনা। রাইটে কোড জব পিএস বিজনেস। হ্যাঁ, এবার কিন্তু সে লিখেছে, দেখেন শর্ট একটা লাইন দিয়েছে, এ জবস গিভ ইউ সিকিউরিটি বাট বিজনেস গিভ ইউ ফ্রিডম। এটা আমার ভালো লেগেছে, চমৎকার না? শর্ট কথাতে খুব সহজ একটা সুন্দর একটা লিখে দিয়েছে। এটা কপি করলাম, আমি চলে আসবো এখানে, ক্লিক করলাম, টিতে ক্লিক করে এখানে ক্লিক করলে টেক্সট চলে আসবে। হ্যাঁ, আর টেক্সটের জন্য আমরা ফন্ট ব্যবহার করে শিখবো, যে কীভাবে আপনি ভালো ভালো ফন্ট খুঁজে পাবেন। আমরা এটা আগামী ক্লাসে শিখবো। ইন্টার করলাম, লেখাটাকে পেস্ট করে দিলাম। এখন এই যে কমাগুলোতে একটা ইন্টার করছি, আর এইভাবে একটা প্যারাগ্রাফের মতো করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো আবার। দেন এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে একটা সুন্দর ফন্ট নিয়ে নিব, যেটা বোল্ড হবে, দেখতে অনেক বেশি মোটা থাকবে, এরকম একটা কোনো ফন্ট বেছে নিব। এখন এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন? ফন্টগুলো কোথায় পাবেন আমি দেখাই দিব। ফ্রিতে ব্যবহার করতে পারবেন, অনেকগুলো ফন্ট রয়েছে। আমরা চলে আসবো হচ্ছে একটা বোল্ড ফন্ট নিয়ে আপাতত, এটা নিচ্ছি। দেখেন, দেখতে ভালো লাগছে। এটা ইয়েলো কালার ভালো লাগছে না আমার কাছে, আমি এটাকে সিলেক্ট করে এই যেখানে ক্লিক করব, অথবা আপনি আরেকটা জায়গা আছে দেখাচ্ছি, আপনি এটা হোয়াইট কালার করে দিই, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার দেখতে ভালো লাগবে। এই যে, এবার কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি এরকম টান দিয়ে বড় করে নিব। তো প্রথম লাইনটা আমাদের বেশি বড় হয়ে গেছে, তো আমরা আবার টি প্রেস করছি, এই লেখার যে কোনো একটা জায়গাতে ক্লিক করব, এখানে ইন্টার দিয়ে নিচ্ছি, ভালো লাগছে। এই প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটাকে একটু বড় করে নিচ্ছি, যেরকম ওয়াই বড় করে নিচ্ছি, এই বাটের বিটা হচ্ছে বড় করে নিচ্ছি, এখানে ওয়াইটা বড় করে নিচ্ছি। এখান থেকে যদি এটাকে আমরা করে নিই, আর এখান থেকে একটু ক্লিক করে ছোট করে নিই, এইটায় ওয়াইটাকে ছোট থাক, এই জিটাকে বড় করে দিই, এই জিটাকে বড় হাতের করে দিই। এবার দেখেন, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। এই লাইন স্পেসটাকে আমি বাড়াবো, তো উইন্ডোজ থেকে চলে আসবো হচ্ছে আপনার ক্যারেক্টার, একটু লাইন স্পেসটাকে বাড়াই দিব, কারণ কি একটু পরে বলছি। এবার এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, চারকোনা বক্স, এখানে ক্লিক করবো, চাপ দিয়ে ধরে রাখবো। অনেক বেশি প্রেশার হচ্ছে আপনাদের জানি, একটু ফলো করে একটু দেখবেন ক্লাসগুলোর রেকর্ডটাকে। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, করার পরে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লাইন করে দিব। এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেখেন একটা রেড কালার লাইন চলে আসবে। এই কালারটাকে চেঞ্জ করা যাবে যেখান থেকে, ফিল কালার থেকে আমরা এখানে কী কালার হলে ভালো হয় বলেন তো? ব্ল্যাক নিয়ে নিচ্ছে একটা, বা আমরা নিতে পারি এখান থেকে এই নেভি ব্লু টাইপ, এরকম টাইপ। এটাকে নিয়ে নিচের দিকে দিব, লেয়ারটাকে নিচে দিলাম। এবার দেখেন সুন্দর একটা কিন্তু আমার একটা বর্ডার চলে আসছে লাইনটা, এরকম ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করবো, আবার করে আরেকটু ছোট করে নিব। সবগুলো লেয়ারের টেক্সটের নিচে দিতে হবে না এখন যেগুলো দিচ্ছেন? দিলে একটু ভালো লাগবে দেখতে আপনার। হ্যাঁ, যেগুলো আপনি দিবেন সেগুলো একটু ভালো লাগবে। এই একটা ওয়ে আছে, আর একটা ওয়ে হচ্ছে আপনি ডিলিট করে দিচ্ছি এটা, সরি এটা না, আমার লাইনটাকে। এবার দেখেন যে জব গিভস ইউর সিকিউরিটি, তাই না? তো জব গিভস ইউ সিকিউরিটি যে কথাটুকু আছে, এতটুকুকে আমরা ডাবল ক্লিক করব, এ জব গিভস ইউ সিকিউরিটি, এভাবে সিলেক্ট করে নিলাম। নিয়ে এই যে কালার অপশানটা আছে ক্লিক করব, এতটুকু করে দিচ্ছি আমরা রেড। আর বাকি যেটা আছে, বাট বিজনেস গিভ ইউ ফ্রিডম, তাই না? এই কথাটাকে আর একটু টেনে এসে এখানে এই দুই লাইনটাকে আমরা আলাদা রেড কালার করি, এই দুই লাইনটাকে আলাদাভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, বর্ডার।
এটা করতে পারেন আপনি। তো দেখেন আমি আবারও নিচ্ছি এখান থেকে রেক্ট্যাঙ্গেল। এবার এখান থেকে আমরা একটা কালার নিলাম, কালারটাকে নিচ্ছে আপনার ইয়েলো, অথবা এই কালারও ভালো লাগতে পারে এখানে। ভালো হচ্ছে। আচ্ছা, রেড কালারের সাথে আমার এই কালারটা যাবে না, ভালো লাগছে না। কোন কালারটা ভালো লাগে? রেড সাথে এটাও ভালো লাগছে না। এইভাবে আপনি সিলেক্ট করে দেখতে পারেন যে কোন কালারটা আস্তে আস্তে এখানে ভালো লাগছে। অথবা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেম রাখি, টেক্সট কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটাকে রেখে দিই গ্রিন টাইপ, আর টেক্সট কালারটাকে রেড থেকে আমরা ইয়েলো করে দিই। আচ্ছা, টেক্সট কালারটা সিলেক্ট হয়নি, টেক্সট ডাবল ক্লিক করব, এইভাবে সিলেক্ট, এই রেড কালারটাকে আমরা ইয়েলো করে দিই। আর এই যে কালারটা রয়েছে এই কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব একটু। এখানে অপাসিটিতে আসবো, একটু ডাউন করে দিব, দেখেন ট্রান্সপারেন্ট হচ্ছে আস্তে আস্তে। সরি, এখানে না, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট, অপাসিটির মধ্যে এসে ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি হার্ড থাকবে না, যাতে করে আমার ডিজাইনটাকে কমপ্লিট করে। আর এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছি, কর্নারগুলোকে আমি রাউন্ড করবো, যেটাকে আমার এই প্রপার্টিসটা হেল্প করবে। তো আমি শেপ টুলে ক্লিক করব, আর এই কর্নারগুলোকে নিয়ে এভাবে রাউন্ড করে দিব। এবার নিচের এটা যেটা আছে এটাকে আমরা একটা রাখলাম, চাইলে এর নিচেও আমরা আরও একটা কোড অ্যাপ্লাই করতে পারি, বাট বিজনেস, তো বিজনেস কথাটাকে আমরা হাইলাইট করতে পারি। হ্যাঁ, তো বিজনেসটাকে হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা এই দুই লাইনটাকে দুইটা আলাদা শেপ দিব, একটা রাখবো হচ্ছে রেড, একটা রাখবো হচ্ছে ব্ল্যাক। অতটুকু তো একটা থাকলো। দেন আমরা এখান থেকে আরও একটা শেপ নিতে পারি, এতটুকু শেপ নিলাম। এইটার কালার দিলাম, ধরুন আমি আপনার হোয়াইট কালার থাকুক। এটাকে কপি করে পাশে নিয়ে যাব, অল চাপ দিয়ে ধরবেন, অল চাপ দিয়ে বাম দিকে সরে গেলাম, একটা কপি হলো, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম। এই কালারটাকে করে দেবো হচ্ছে রেড, এখানে ক্লিক, এখানে ক্লিক, রেড। এবার এই দুই লেয়ারটাকে আমি দুইটা শিফট স্ট্যান্ড দিয়ে ধরে নিচের দিকে নিয়ে যাব। আর এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটের এইখানে ডাবল ক্লিক করব, আর এতটুকু সিলেক্ট করে নিব। প্রথমটা কালার হবে আমার ব্ল্যাক, পরেরটা কালারটা হোয়াইটই থাকবে। তো দেখেন দেখতে এই কথাটা আমার হাইলাইট হয়েছে। এই শেপটাকে আরেকটু উপরে উঠে দিই, এই যে শেপে ক্লিক, আমি কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে একটু উপরের দিকে উঠে দিচ্ছি। এবার এই হোয়াইট কালার এখানে ক্লিক। আচ্ছা, এই টেক্সটটা বারবার সিলেক্ট হচ্ছে, তো আমরা কী করবো, টেক্সটটাকে লক করে দেবো, টেক্সট যেন সিলেক্ট না হয়। নিচের এই যে হোয়াইট কালার যেটা আছে, এই যে হোয়াইট কালার ক্লিক করলাম, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, রেড কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি উপরের দিকে, তাই না? ডিফারেন্স আসছে না? দেখতে আগে থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, তাই না? জি। আর নিচের যে কালারটাকে আপনি এরকম একটা কালার রাখতে পারেন, বা এরকম লিভও রাখতে পারেন। আমাদের মেইন দুইটা পয়েন্ট হচ্ছে জব ভার্সেস বিজনেস, এটাকে হাইলাইট করার জন্য। তো যদি এটা ফ্রিডম দেওয়া আছে, এখানকে আপনি একটা সিঙ্গেল কালার ব্যবহার করতে পারেন, অথবা এভাবেও রাখতে পারেন, দেখলে দেখলে কিন্তু এরকম ভালো লাগে আপনাকে হাইলাইট। তো দেখেন মুহূর্তে কোন থাম্বনেল থেকে আমরা কোন দিকে চলে আসলাম, তাই না? তো নর্মালি যারা জব করে একটু কষ্টেই থাকে, যারা জব হোল্ডার আছেন বুঝতে পারবেন কীরকম। আর যারা বিজনেস আছেন তারা কিন্তু একটু প্রাণবন্ত থাকে, তাই না? নিজের কাজ, নিজের টেনশন, সব কিছু নিজের। তো আপনাদের কাজ হবে, আমি আর বেশি দূর যাচ্ছি না, গেলে আপনাদের আরও বেশি প্রেশার চলে আসবে। আপনাদের কাজ হবে এতটুকু রিপিট করা, এই ভিডিওটাকে বাসায় ঠান্ডা মাথায় দেখা, ফটোশপটাকে ইনস্টল করা, এবং সেম এরকম দুইটা তিনটা কাজ করা। আমি এখানে ম্যান টু ডগ করেছি এমনটা না, আপনারা যা ইচ্ছা এরকম করবেন। কোন কোন ধরনের করতে পারেন, ফটোশপ ম্যানিপুলেশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ফটোশপ ম্যানিপুলেশন, আমি কি ডিলিট করে দিয়েছি না, যেরকম কিছু একটা আইডিয়া নিতে পারেন, অথবা আপনি এই যা যা করা আছে এটাই করেন, তাহলে আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কীভাবে আমার পেন টুল ব্যবহার করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়, কীভাবে টেক্সট নিতে হয়, টেক্সটের পেছনে কীভাবে আমাদের শেপ টুল নিয়ে কালারগুলোকে অ্যাড করতে হয়। এই বেসিক কিছু কাজগুলো করলে আপনি মায়াজাল আর আদার যেসব থাম্বনেলগুলো দেখলাম, ওই ধরনের কাজ করার যোগ্যতা অর্জন করে ফেলার প্রাইমারি যে স্টেপ সেটা অর্জন করে ফেলবেন। আমরা আগামী ক্লাসের এর আরও অ্যাডভান্স ফিচারগুলো দেখব, এবং মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্কে কোন ধরনের থাম্বনেল খুব বেশি পপুলার হচ্ছে, যেটা আপনি ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারেন, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে কোনো ক্লাস টাস হবে নাকি আমাদের? হ্যাঁ, অবশ্যই ফেসবুকে ক্লাস, আমাদের ইউটিউবটাকে শেষ করার পর আমরা ফেসবুকে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক একসাথে তো আছে। সবগুলো কন্টিনিউ করতে পারি না, স্টেপ না বাই না, স্টেপ ঠিক আগাই। আছে। তো আমরা যদি মনে করি এই যে কাজগুলো হচ্ছে, থাম্বনেল যেটা ডিজাইন করছি, এটা কিন্তু নট অনলি ইউটিউব, এটা কিন্তু ফেসবুকের জন্য অটো হয়ে যাচ্ছে, তাই বুঝতে না? পারছি। জি তখন আপনাকে শিখতে হচ্ছে, এই যে ভিডিও এডিটিং শিখলাম, এটা কিন্তু ফেসবুকের জন্য অটো হয়ে গেল। আমরা এডিটিং শিখছি এটা ফেসবুকটাকে ঘিরে, ইউটিউবটাকে ঘিরে, হুম। শুধু মার্কেট প্লেসটাকে আলাদা হচ্ছে আর কি। একই জিনিস ইউটিউবে ফেসবুকে জি দুই জায়গায় জি দেওয়া যাবে, দুই তো জায়গায় দেওয়া যাবে, হ্যাঁ। জি, আমরা ইউটিউবের রুলসগুলো জানবো, ফেসবুকের রুলসগুলো জানবো। স্যার ইউটিউবের ভিডিও গুলা যদি কেউ ফেসবুকে দেয় তাহলে কি কোনো কপিরাইট ক্লেম আসে? মিউজিকটা নিয়ে একটু ঝামেলা থাকে, আমরা আলোচনা করবো এগুলো নিয়ে, ভাইয়া টেনশন নাই। আপনাদের কাজ হবে একটু কষ্ট করে বাসায় আজকে এই ধরনের ভিডিওটাকে বারবার দেখা আর এই ধরনের থাম্বনেলটাকে রেডি করা। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না? আচ্ছা, গত ক্লাসেও কিন্তু নেননি, কত ক্লাসে নেই? আপনি তো চলেই গেলেন। হুম। আচ্ছা আচ্ছা, আমার নেক্সট আর একটা ক্লাস আছে তো ঠিক এক্স্যাক্টলি সেম টাইমে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। এই কারেন্টটা সব এলোমেলো করে দিল। আমাকে নতুন করে লগ ইন করতে হচ্ছে, একটু সময় দেবেন, অলমোস্ট হয়ে গেছে। আমরা ইউটিউব ব্যাচ, আচ্ছা একটু ঝটপট করে বলবেন। এক আছেন? আমাদের 11 নম্বর ক্লাস। ও, আপনাদের একটা এক্সাম হওয়ার কথা তো। আচ্ছা, এক্সামটা এক্সামের তাহলে, এক্সামের আগে একটু টাইম দিয়ে, এক সপ্তাহ সময় দিয়ে পরে। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে নেক্সট ক্লাস কবে হবে আবার? বুধবারে। তাহলে বুধবারে আপনাদের এক্সামটা বলে দিই, তাহলে আপনার সময় পাবেন, তাই না? জি জি, একটু একটু বলে মনে দিলে। করে দিন। হ্যাঁ, একটু ঠিক মনে করে আছে। দেন, বুধবারে আপনাদের একটা এক্সাম থাকবে। বুধবারে ক্লাস আপনাদের নাকি? বুধবারে ক্লাস, আবার বৃহস্পতিবার দিন বললেন যে কি একটা ইয়ে আছে, সেমিনার আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো তাহলে- বৃহস্পতিবার ক্লাস পড়ছে কি? না, আমাদের বৃহস্পতিবার ক্লাস করে না, আমাদের তো আমাদের বুধবারে শনি ক্লাস। সোম বুধ। বুধবারে ক্লাস পড়ছে, শনি সোম বুধ। ওকে, একটু মনে করে দিন ওই দিনে। আচ্ছা, ক্লাস নাম্বার 10, 11। 11। 11 11 ক্লাস। জি, তো কত ক্লাসে অ্যাটেন্ডেন্স নেন না? 4 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুরু থেকে যাই। 2 আছেন? 2 নাম্বারে যিনি আছেন আর কি, আমাদের 1 নাম্বার এরকম থাকে, এই সিরিয়াল থেকে বলছে। 3, আছি। 3 আছেন। 4, আছে। 5, কে আছে? 6, 7। Yes. 5 ছিলাম ভাইয়া। 5 আছেন, আচ্ছা। সাথে আসি ভাই। 7, জি, সাথে আসি ভাই। 8, আছি। ভাইয়া 9, 5-এ কিন্তু দেন নাই। 9, 9, 10, আছি ভাইয়া। 11, 12, ভাইয়া গতকালকেরটাও দিয়ে দিয়েন। জি 13, 14, 15। আচ্ছা, গত ভাই ক্লাসে কে কে ছিলেন? গতকালকেরটা দিয়ে দেন। 5 ওকে, কে কে 5 ছিলেন? নম্বর। 7 শুরুতে, ভাইয়া। শুরু থেকে আসি। 2 গতকালকে ছিলেন। 3, ছিলাম। 4, জাস্ট এরকম আজকের মতো করে বললে হবে। কত? 3। হ্যাঁ 3 আছি। আচ্ছা, গত ক্লাসে? আচ্ছা 7 ভাইয়া। আচ্ছা, আমি যাচ্ছি ভাই। 4, গত ক্লাস ছিলাম না ভাইয়া। 5, জি ছিলাম। 6, 7, Yes ভাইয়া। 8, জি ভাইয়া ছিলাম। 9, অনেকদিন পর আবার প্রেজেন্ট দিচ্ছি। 10। স্কুল 10, লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। ওকে 10 ছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কেউ তো নাই? আর আছেন কেউ বাকি পড়েছিলেন? দেখেন তো। ওকে, 5 জন ছিল, 5 জন হয়েছে এখানে। হ্যাঁ 5 জনই হয়েছে। 3, 2, 5। গত ক্লাসে হ্যাঁ 7 জন ছিল, নয় তাই নয় বললাম। আছি। 9 গত ক্লাসে ছিলেন আপনি? হ্যালো, হ্যাঁ গত গত ক্লাস ক্লাসে এই এই ক্লাসেও ক্লাসে আছে। চার আচ্ছা চার চার গত ক্লাসে 4-এ আমি ছিলাম না ভাইয়া।
4 ছিলেন না আপনি, না? না না, আমি ক্লাস করতে ঠিক পারি আছে, না। থ্যাঙ্কস ফর ইওর অনেস্ট রিভিউ। আচ্ছা, তারপরে এমন কেউ আছেন যে বাদ পড়েছেন? এই আশরাফুল ইসলাম ছিল। আচ্ছা, পরে যখন জয়েন করবেন একটু বলে দিন যারা ছিলেন এই 10 তারিখটা যেমন নেওয়া হয়নি, এটা মনে করে দিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।